বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রশ্মি মিঠিকে বলে, মিঠি তুই না সেই একই রকম আছিস। ছোটবেলা থেকেই যেমন ট্যাকট্যাকানি কথা, এখনও ঠিক তেমনই ট্যাকট্যাকানি কথা আছে। ঠিক আছে, তুই পাল্টাস না, তুই একই রকম থাক। কিন্তু আমি একটা কথাই ভাবছি, তোর যখন এতটাই শরীর খারাপ, তুই কৃষাণুকে কেন বললি না তোর মাথা ঘুরছে, তোর গা গুলাচ্ছে? এটা তো তুই কৃষাণুকে বলতেই পারতি, যতই হোক সে তো ডাক্তার। মিঠি বলে, উফ মামি, আমার না এসব কথা একদম ভালো লাগছে না। না মানে তখন থেকে তোমরা কেন এই ধরনের কথা বলে যাচ্ছ? দেখো, আমার শরীর নিয়ে কেউ চিন্তা করুক সেটা আমি চাই না, একদমই চাই না। তখনই রশ্মি মিঠির দিকে এগিয়ে যায়। রশ্মি মিঠিকে বলে, সে কথা বললে কি আর হয় মিঠি? আমি তো তোর মামি। মামি হলো মায়ের মতো। আমি তোকে নিয়ে চিন্তা করব না? তাছাড়া তোর এতটা শরীর খারাপ, তুই এতটা দুর্বল হয়ে গেছিস। তখনই মিঠি বলে, চুপ করো না মামি। রশ্মি বলে, এই মিঠি, আবার অন্য কিছু হয়নি তো তোর? মিঠি বলে, অন্য কিছু মানে? রশ্মি বলে, না মানে কৃষাণুর সাথে তো তোর ভালোই মেলামেশা, তাই বলছিলাম যে তুই আবার। মিঠি বলে, মামি তুমি কি বলতে চাইছো? রশ্মি বলে, না মানে আমি বলতে চাইছি তুই আবার প্রেগনেন্ট নয় তো? এটা শুনে মিঠি বলে, মামি। মিঠিলও বলে, মামি তুমি এসব কি কথা বলছো? হ্যাঁ, তুমি তো একটু আগেই বললে তুমি ওর মায়ের মতো। কোনো মা বুঝি তার সন্তানকে এইভাবে কথা বলতে পারে? আর তাছাড়াও তুমি ওর বন্ধুও নও আর বৌদিও নয়, তবে কি করে এমন একটা কথা বলতে পারো? রশ্মি বলে, দেখো মিটিল, তোমরা আমাকে ভুল বোঝো না। আমি তো মামি, ওর মায়ের মতো। আর সন্তানের অসুস্থতায় মাই তো সর্বপ্রথম এগিয়ে আসবে, তাই না? মাই তো জানতে চাইবে সন্তানের কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না। তখনই মিঠি বলে, শোনো মামি, তুমি কৃষাণুকে কতটা চেনো আমি জানি না, তবে কৃষাণু খুব ভালো ছেলে, যাকে বলে সহজ সরল ভদ্র পরিবারের ছেলে। ও এমন কোনো কাজ করবে না। আর দ্বিতীয়ত, আমাকে তুমি যতই খারাপ মেয়ে মনে করো না কেন, আমি এতটাও খারাপ নই। রশ্মি বলে, যাক, যদি তুই প্রেগনেন্ট না হয়ে থাকিস তবে আমার মনে হয় বিষয়টি আরও বেশি সিরিয়াসলি নেওয়া প্রয়োজন। কেন বলতো? এই যে তোর মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, এটা তো কোনো সাধারণ লক্ষণ নয়। তখনই মিঠি বলে, আমার আর কিচ্ছু হচ্ছে না মামি, আমি একদম ঠিক আছি, আমি একদম ভালো আছি। তখনই বর্ষা বলে, সেটা বললে কি আর হয় মিঠি? আমি তো এই বাড়িতেই থাকছি, আমি তো দেখছি তুমি বমি করছো, তোমার শরীর খারাপ করছে। দেখো, আমরা তো তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে নিয়ে তো আমাদেরও খুব চিন্তা হয়, তাই না? তখনই মিটিল বলে, প্লিজ তোমরা এবার থামো। এমনিতেই ওর মন মানসিকতা ভালো নেই, একটু পরে কৃষাণুরা আসবে। ওকে কত সময় গিয়ে বসে থাকতে হবে বলো তো? ও ভীষণ ক্লান্ত, ওকে একটু রেস্ট নিতে দাও, এইসব কথা বাদ দাও। আমার মনে হয় এখন আমাদের সবার এখান থেকে চলে যাওয়া উচিত। রশ্মি বলে, তা তুমি ঠিকই বলেছ, এখন বরং আমরা এখান থেকে যাই। মিঠিমা, তুই আমার কথায় রাগ করিস না রে, আমি তোকে কষ্ট দিতে কথাটা বলিনি। আমি তো তোর মামি, তোর মায়ের মতো বল। মামি মা সবই কিন্তু একই। আমার তোর জন্য খুব চিন্তা হয়, তাই তোকে কথাটা বলেছি। এই বলে রশ্মি বর্ষা ওখান থেকে চলে যায়। মিঠিল তখন মিঠিকে বলে, মিঠি এতটা রেগে গেলে চলবে না মিঠি, এখন তোকে নিজেকে সামলাতে হবে। তুই যদি এইভাবে সবসময় রেগে যাস তো ওদের মনের সন্দেহ আরও বেশি গাঢ় হবে। মিঠি বলে, আমি কি করব বলো মিটিল দি, কি করব আমি? আমার কিচ্ছু ভালো লাগছে না। মিটিল বলে, আমি বুঝতে পারছি মিঠি, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো তোর সারা জীবনের ব্যাপার বল, তাই তোকে ধৈর্য ধরতে হবে, একটুখানি সহ্যও করতে হবে। এখন তুই রেস্ট নে, আমি বরং দেখি ওইদিকে রান্নাবান্না সব কিছু হলো কি না। এই বলে মিটিল ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কমলিনীর মা এসেছে, এমনকি কমলিনীর দাদাও এসেছে। কমলিনীর মা বলে, বাড়িতে দেখছি বিয়ের ধুম পড়ে গেল। বাবিলের বিয়ে শেষ না হতেই এখন আবার মিঠি রানীর বিয়ে, মানে একটা বিয়ে শেষ করে জিরোনোর সময়ই পেলাম না। কমলিনী বলে, এখন তো আশীর্বাদ হবে মা, আর বিয়ে তো হবে মিঠি কোর্স শেষ করে এলে তারপর। তখনই প্রসন্ন বলে, শোন বুড়ি, আমার ভাগ্নির বিয়ে, একমাত্র ভাগ্নি আমার, আমি কিন্তু বিয়ের 7 দিন আগে থেকেই তোর বাড়িতে থাকবো। তখনই স্বতন্ত্র বলে, সে কি মাত্র 7 দিন আগে? আমি তো ভাবলাম তুমি শুরু থেকেই থাকবে। এ বাবা, মাত্র 7 দিন? এই নিয়ে সবাই খুনসুটি হাসি মজা করতে থাকে। তখনই বড় ঠাম্মি বলে, শোনো, তোমরা মামা বাড়ির লোক, তোমরা মামা, আর আপনি তো মিঠির দিদান, তাই আপনাদেরকেই সব দায়িত্ব নিতে হবে। আমাদের বৌমা, সে কি একলা সবটা সামলাতে পারবে নাকি? আর নতুনও তো একা।
কমলিনীর মা বলে, আমরা তো মামা বাড়ির লোক, তাই আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু সে আমরা জানি, তাই আমরা আমাদের দায়িত্ব কর্তব্য ঠিকই পালন করব। বেশি দায়িত্ব পালন করলে তো আবার কারোর সেটা সহ্য হবে না, তাই না? এই বলে কমলিনীর মা লক্ষ্মীর দিকে তাকায়। প্রসন তখন এটা নিয়ে মজা করতে থাকে। তখনই লক্ষ্মী বলে, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। না মানে কথা হচ্ছিল ওনার ছেলের সাথে, আর মাঝখান থেকে উনি ঢুকে পড়লেন। মানে প্রত্যেকটি বিষয়ে ওনার ঢোকা চাই। কুর্চি বলে, মা আজ কিন্তু একটা শুভ অনুষ্ঠান, তাই আজকের দিনে কোনো ঝগড়া ঝামেলা নয়, হ্যাঁ একদম কথা বলবে না, চুপ করে থাকবে তুমি। তখনই লক্ষ্মী বলে, হ্যাঁ রে কুর্চি, তুই সবসময় আমাকেই চুপ করে রাখ। আর তোর মাকে যে অপমান করছে, তোর মাকে যে খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনাচ্ছে, সেটা বুঝে তুই শুনতে পাচ্ছিস না? এই যবে থেকে তুই স্বামীর ঘরে গিয়েছিস, তবে থেকে তুই আমাকে বেশি কথা শোনাচ্ছিস, তোর সাহস বেড়ে গেছে। তখনই অয়নদীপ বলে, তাই নাকি কুর্চি? আমি বুঝি তোমাকে সাহস দিচ্ছি? কুর্চি বলে, কি বলছো এসব? তখনই অয়নদীপ বলে, হ্যাঁ তো, আমি যদি তোমাকে সাহস না দেই, তো তুমি এত সাহস পাচ্ছ কোথা থেকে? এটা শুনেও সবাই হাসতে থাকে। তখনই বাবিল বলে, এখন এসব আলোচনা থাক না মা, তুমি বরং বলো কি কি রান্না করলে, তুমি তো কিছুই বলছো না। ও ঠাম্মি, তুমি কি জানো আজ মা কি কি রান্না করলো? কৃষাণুরা আসবে, সেই উপলক্ষে নিশ্চয়ই মা খুব মজার মজার খাবার রান্না করেছে। তুমি একটু বলো না মা কি কি রান্না করেছে। লক্ষ্মী বলে, আমি আর কি জানি বাপু, তোর মা কি আমাকে আর আজকাল কিছু বলে নাকি? কী সব করেছে আমাকে তো কিছুই বলেনি। তখনই বড় ঠাম্মি বলে, তোকে বলেই বা কী করবে, তুই তো কুটুটি নেড়ে দুটো করিস না, তো এত কথা বলে কেন বৌমা তার সময় নষ্ট করবে? তখনই কমলিনীর মা বলে, আমার মেয়েটার সংসার টানতে টানতে একেবারে শেষ হয়ে গেল। কোন ছোট বয়সে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, তারপর থেকে সংসারে ঘানি টেনেই যাচ্ছে। লক্ষ্মী বলে, সে কি কথা, হ্যাঁ? আমি কি আপনার মেয়েকে সংসারে ঘানি টানাচ্ছি নাকি, হ্যাঁ? আমি কি প্রচুর কাজ করিয়ে নেই না কেউ তাকে দিয়ে? কমলিনীর মা বলে, তা নয় তো কি, আপনিই তো আমার মেয়েটাকে খাটিয়ে খাটিয়ে শেষ করছেন। তখনই স্বতন্ত্র বলে, আমি কিন্তু এই কথায় একেবারেই সহমত নয়। আমি কমলিনীকে অনেকবার বলেছি বাড়িতে রান্নার লোক রাখতে, কিন্তু সে তো রান্নার লোক রাখতে রাজিই নয়। তার কথা, সে রান্না না করলে নাকি কেউ খাবে না। তখনই বাবিল বলে, এটা একদমই ঠিক নয় মা, আমরা তো রান্নার লোকের রান্নাই খেতে চাই। বুবলাই বলে, একদম তাই, তোমার আর রান্না করার কোনো প্রয়োজন নেই। কমলিনী বলে, সেই তো, তোদের জীবনে তো আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি সেটা বুঝি না? বুবলাই বলে, দেখো মা, যদি তোমার রান্নার কাজের কথা বলো তো বলবো, হ্যাঁ তোমার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু বসে থাকবে, আমাদের সাথে গল্প করবে, টুকটাক বাড়ির কাজ করবে, কিন্তু রান্না বান্না এসব ঝামেলার কতদিন করবে বলো তো? তখনই লক্ষ্মী বলে, বুঝলে না, এখনও বৌমা সংসারের মাথায় থাকতে চাইছে, সংসারের মাথা হতে চাইছে। তখনই কুর্চি বলে, মা তোমারও না কী সব কথা, এত বছর হয়ে গেল এখনও নাকি বৌদিভাই এই সংসারের মাথা হয়নি। তোমার মেয়ে তার সংসারে মাথা হয়ে বসে আছে, আর তোমার বৌমা হতে পারবে না, তাই না? লক্ষ্মী বলে, শ্বশুরবাড়িতে বউদের একটু একটু কাজ করতেই হয়। কমলিনীর মা বলে, আপনি এই বাড়িতে থাকেন বলেই যে এটা আমার মেয়ের শ্বশুরবাড়ি হয়ে গেল, বিষয়টি এমন নয়। তখনই লক্ষ্মী বলে, নতুন তুই বরং আমাকে কোনো হোমে টোমে রেখে আয়, সবসময় আমার এমন কথা শুনতে ভালো লাগে না। তখনই কমলিনী বলে, মা আপনি কি বলুন তো, আপনি কি এখনও ছেলে মানুষ আছেন? না মানে যে মানুষটা আপনাকে মায়ের আসনে বসিয়েছে, আপনিও তো তাকে নিজের সন্তান ভাবেন। আমার মা যদি একটা কথা বলেই থাকে, আপনি এই কথা টেনে তাকে কথা শোনাতে পারছেন না? আর মা, তুমিও বা সবসময় কেন মাকে কথা শোনাচ্ছ? তখনই লক্ষ্মী বলে, বুঝি না আমি, ওনার তো স্বামী আসেনি, সেই রাগ আমার ওপর ঝাড়ছে, উনি তো আবার বর সোহাগিনী। এই বলে লক্ষ্মী কমলিনীর মাকে খোঁচা মারে। তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে, কে বর সোহাগিনী আর কাকে বলা হচ্ছে? কমলিনী বলে, আহা তুমি আবার এখন কি বলছো, হ্যাঁ? এখানে সবাই আছে, সবাই কি ভাববে বলো তো? তখনই লক্ষ্মী বলে, হ্যাঁ রে নতুন, তুই বৌমার কানে কানে কি বলছিস? কমলিনী স্বতন্ত্র তখন বলে, না না কিছু না। অয়নদীপ বলে, আজব বিষয় তো মা, আপনার ছেলে তার বৌমার কানে কানে কি বলছে সেই কথাও আপনাকে শুনতে হবে? লক্ষ্মী বলে, আমার সংসারে তো কিছু নিয়মকানুন আছে, কিছু আব্রু আছে। তখনই অয়নদীপ বলে, আপনি যদি আমার বাড়িতে যান, আমি যদি আপনার মেয়ের সাথে ঘরে দরজা বন্ধ করে একটু ভালোবাসার কথা বলি, আপনি নিশ্চয়ই তখন বলবেন দরজা খুলে ভালোবাসার কথা বলতে। অয়নদীপের কথা শুনে সবাই খিলখিল করে হেসে দেয়। বাবিল বলে, অনেক তো হলো ঠাম্মি, তুমি অন্যের দিকে না তাকিয়ে এবার বরং নিজের দিকে দেখো। তখনই অয়নদীপ বলে, অনেক হয়েছে, এইবার বরং একটা গান হয়ে যাক। এরপরেই অয়নদীপ গান গায়,
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। অয়নদীপের কথা শুনে সবার মন ভালো হয়ে যায়। স্বতন্ত্র, কমলিনী তারাও আজ দারুণ খুশি। গান শেষ হতেই তখনই সেখানে আসে কৃষাণও। পরিবারের সবাইকে এমন খুশিভাবে দেখে কৃষাণেরও খুব ভালো লাগছে। আর কৃষাণও আসায় সেই খুশি যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।